তাহলে আজকে এবার আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের শেষ পার্ট, মানে হচ্ছে কঠিন পদার্থের তড়িৎ ধর্ম। তো তড়িৎ ধর্ম অনুযায়ী কঠিন পদার্থকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, একটা হচ্ছে অন্তরক। পরিবাহী মানে বুঝতেই পারছি, পরিবাহী মানে যেটা তড়িৎ পরিবহনে সক্ষম, অর্থাৎ যে জাতীয় কঠিন পদার্থ তড়িৎ পরিবহনে সক্ষম তাদেরকে আমরা বলবো তড়িৎ পরিবাহী বা শুধু পরিবাহী। যারা তড়িৎ পরিবহনে সক্ষম নয় তাদেরকে আমরা বলবো অন্তরক বা ইনসুলেটর। এখানেই তড়িৎ পরিবাহী এবং অন্তরক এদের মধ্যবর্তী যেসব পদার্থগুলো আছে, অর্থাৎ যারা তড়িৎ পরিবহন করতে পারে কিন্তু পরিবাহীর মতো ভালো তড়িৎ পরিবহনও করে না, আবার অন্তরকের মতো পরিবহন একদমই করে না সেটাও নয়, অর্থাৎ পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি যে যারা পরিবাহিতা দেখায়, অর্থাৎ যাদের তড়িৎ পরিবাহিতা পরিবাহী এবং অন্তরক মাঝামাঝি, তাদেরকে আমরা বলবো অর্ধ পরিবাহী। নামটা থেকেই বোঝা যাচ্ছে অর্ধ পরিবাহী, পরিবাহীর মতো ভালোও নয়, অন্তরকের মতো খারাপও নয়। এখন আমরা সাধারণত জানি যে তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স। যেমন রোধের একক হচ্ছে ওহম, রোধের ঠিক বিপরীত জিনিস হলো পরিবাহিতা, অর্থাৎ পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স। দেখা গেছে পরিবাহীগুলোর এই পরিবাহিতার মান সাধারণত 10⁻⁻8 ওহম ইনভার্স মিটার ইনভার্স এই রেঞ্জে হয়ে থাকে, কিন্তু অন্তরকগুলোর পরিবাহিতা সাধারণত 10⁻⁻20 ওহম ইনভার্স মিটার ইনভার্স হয়ে থাকে। অর্থাৎ অন্তরকগুলো অনেকটাই খারাপভাবে তড়িৎ পরিবাহিত করে বা তড়িৎ পরিবাহিতা করে না বললেই চলে। কিন্তু অর্ধ পরিবাহীগুলোর ক্ষেত্রে দেখা গেছে, আমরা বলেছি যে এরা পরিবাহীর মতো ভালোও নয় আবার অন্তরকের মতো খারাপও নয়। দেখা গেছে এদের মানটা সাধারণত 10⁻⁴ থেকে 10⁻⁻7 ওহম ইনভার্স মিটার ইনভার্স এই রেঞ্জে হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কঠিন পদার্থকে তাদের তড়িৎ পরিবাহিতার উপর নির্ভর করে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী এবং একটা হচ্ছে অন্তরক। পরিবাহী পরিবাহিতা খুব ভালো করে, মানে ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে। অন্তরক একদমই তড়িৎ পরিবহন করতে পারে না বা খুব খারাপ তড়িৎ পরিবহন করে। অর্ধ পরিবাহী এদের দুজনের মধ্যবর্তী পদার্থ। তো এরপর এই তড়িৎ পরিবাহিতাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা একটা নতুন তত্ত্ব নিয়ে এলাম, সেটাকে আমরা বলছি ব্যান্ড তত্ত্ব বা পটি তত্ত্ব। এই ব্যান্ড তত্ত্ব বা পটি তত্ত্বটা কী জিনিস আমাদের কাছে? ব্যান্ড তত্ত্ব হলো যে আমরা এমওটি করেছি, মনে আছে ক্লাস 11-এ, যে আমরা একটা হাইড্রোজেন অণুর যে এটি এমওটি যদি করি তাহলে একটা হাইড্রোজেন অণু এরকম হয়। এখানে একটা হাইড্রোজেন অণুর এখানে দুটো অণু থাকে, অর্থাৎ হাইড্রোজেন এটা 1s1, এখানেও একটা হাইড্রোজেন সেটা হচ্ছে 1s1, এটা হচ্ছে হাইড্রোজেন মলিকুল যার বন্ডিং অরবিটাল, এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে সিগমা স্টার, এটা সিগমা। তাহলে এই ক্ষেত্রে এই যে বন্ডিং অরবিটালটা, এতে দুটো ইলেকট্রন আছে, এবং এই যেখানে যে অ্যান্টি বন্ডিং অরবিটালটা আছে এইখানে কোনো ইলেকট্রন নেই। কিন্তু এই জিনিসগুলোকে আমরা বলি ব্যান্ড, অর্থাৎ এটা একটা ইলেকট্রন ব্যান্ড, এইটা একটা ইলেকট্রন ব্যান্ড। এই ব্যান্ড অংশটা কিন্তু আমাদের খালি বা ফাঁকা, এই ব্যান্ড অংশটা আমাদের ভর্তি। এখন যদি এদের মধ্যে এনার্জি গ্যাপ বা এদের মধ্যে যে দূরত্ব বা এনার্জির যে ডিফারেন্স বা পার্থক্য সেটা যদি বেশি হয়, তাহলে এই ইলেকট্রনটা কখনোই এখানে যেতে চাইবে না। মানে আমি যদি ধরে নিই যে একটা 10তলা বিল্ডিংয়ে 10th ফ্লোরে কিছু রাখা আছে, আর একটা ফার্স্ট ফ্লোরে বা গ্রাউন্ড ফ্লোরে তুই দাঁড়িয়ে আছিস, তুই সেই জিনিসটা 10 নম্বর ফ্লোরে গিয়ে কখনোই তুই 10 নম্বর ফ্লোরে সিঁড়ি বেয়ে উঠতে চাইবি না, কারণ তোর সেটা অনেকটাই কষ্ট সাপেক্ষ, অনেক বেশি শক্তির প্রয়োজন হবে তোর। কিন্তু যদি এদের মধ্যে, তার মানে এদের মধ্যে যদি এনার্জির পার্থক্যটা বেশি হয়, তাহলে এই ইলেকট্রনটা কখনোই এই ফাঁকা অংশে যেতে চাইবে না। আবার এদের মধ্যে যদি গ্যাপ কম হয়, অর্থাৎ এটা যদি ফার্স্ট ফ্লোর হয় আর এটা যদি গ্রাউন্ড ফ্লোর হয়, তাহলে খুব সহজেই তুই এখান থেকে একতলা সিঁড়ি বেয়ে উঠে যেতে পারবি খুব সহজেই। তার মানে আমরা এখানে বলতে পারি যে এই দুটো ব্যান্ডের মধ্যে, অর্থাৎ বন্ডিং ব্যান্ড আর অ্যান্টি বন্ডিং ব্যান্ডের মধ্যে যদি ডিফারেন্স বা পার্থক্য কম হয়, তাহলে খুব সহজেই বন্ডিং অরবিটাল থেকে ইলেকট্রন গিয়ে অ্যান্টি বন্ডিং অরবিটালে চলে যেতে পারবে। তাহলে কি হবে? খুব সহজেই একটা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, আবার সে খুব সহজেই আবার এখান থেকে এখানে নেমেও আসতে পারবে।
তাহলে একটা যদি পার্থক্য কম হয়, এনার্জি পার্থক্য যদি কম হয়, তাহলে ইলেকট্রন আদান প্রদান হতে পারবে, হবে। আমরা জানি কোনো কিছু তড়িৎ পরিবহন করে তখন একটা ইলেকট্রনের আদান প্রদান হয়ে থাকে, প্লাস থেকে মাইনাসের দিকে বা মাইনাস থেকে প্লাসের দিকে ইলেকট্রনের আদান প্রদান হয়। ইলেকট্রনের আদান প্রদানের ফলেই তড়িৎ পরিবহন হয়। অর্থাৎ আমরা বলতে পারছি যে এই যে ব্যান্ড বা এই যে অরবিটালগুলো আছে, এদের মধ্যে যদি শক্তি পার্থক্য বা এনার্জির পার্থক্য কম হয়, তাহলে এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, ফলে এদের মধ্যে তড়িৎ পরিবহন সম্ভব হবে। কিন্তু যাদের মধ্যে গ্যাপটা অনেক বেশি, তাদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে না, ফলে এদের মধ্যে তড়িৎ পরিবহন হতে পারবে না। তাহলে এই জিনিসের ওপর নির্ভর করে আমরা এই পুরোপুরি জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পরিবাহী ব্যান্ড, একটা হচ্ছে নিষিদ্ধ অঞ্চল, একটা হচ্ছে ভ্যালেন্স বন্ড। আমরা যদি এইভাবে দেখি, তাহলে যেখানে ইলেকট্রনটা রয়েছে সেটাকে আমরা বলছি ভ্যালেন্স বন্ড জোন বা ভ্যালেন্স বন্ড ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। যেখানে ইলেকট্রন আছে সেটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। আর যেখানে ইলেকট্রন যাওয়ার কথা, সেটাকে আমরা বলছি পরিবাহী ব্যান্ড। মানে অর্থাৎ পরিবাহী ব্যান্ডটি সবসময় ফাঁকা থাকে আর ভ্যালেন্স ব্যান্ডটি সবসময় ভর্তি থাকে। এবং এই পরিবাহী ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ফাঁকা অংশ আছে, সেইটাকে যেখানে কোনো ইলেকট্রন থাকবে না, কখনোই ইলেকট্রন হয় ভ্যালেন্স ব্যান্ডে থাকবে, নয় ভ্যালেন্স বন্ড থেকে লাফিয়ে গিয়ে পরিবাহী ব্যান্ডে যাবে। এর মাঝের অংশে কখনো ইলেকট্রন থাকবে না। অর্থাৎ এই অংশটাকে বলা হয় নিষিদ্ধ অঞ্চল। এই অংশটাকে কি বলা হয়? নিষিদ্ধ অঞ্চল। এক্ষেত্রে আমরা ব্যান্ডগুলোকে এইভাবে একটা দাগ দিয়ে না আঁকে আমরা এইভাবে আঁকবো যে একটা এলাকা নিয়ে আমরা এগুলোকে এক্সপ্রেস করব। তাহলে নিচের এই যেটাকে আমরা লিখছি সবসময়, সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। পরিবাহী ব্যান্ডকে আমরা সবসময় এইভাবে উপরে লিখব, আর মাঝের ফাঁকা অংশটাকে আমরা নিষিদ্ধ অঞ্চল বলে চিহ্নিত করব। আমরা একটা জিনিস করতে পারি, সেটা হলো যে আমরা ভ্যালেন্স বন্ডটাকে একটুখানি শেডিং করে দিলাম, যাতে আমাদের এটা বুঝতে পারি যে এটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ আছে। তাহলে ভ্যালেন্স বন্ড কী জিনিস? ভ্যালেন্স বন্ড হচ্ছে সর্বোচ্চ যে শক্তি ব্যান্ডটি বা সর্বোচ্চ যে স্থানটি বা ব্যান্ডটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ মানে সম্পূর্ণ পূর্ণ থাকে অথবা আংশিকভাবে পূর্ণ থাকে, তাহলে ভ্যালেন্স বা যোজক ব্যান্ড আমরা বলছি। তাহলে এর প্রধান শর্ত হলো কোনটা? যেটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, আংশিক বা সম্পূর্ণভাবে। এছাড়া আর কি হতে পারে? এছাড়া এর শক্তি ইলেকট্রনের মধ্যে যেটা সর্বোচ্চ ইলেকট্রন থাকবে, মানে সর্বোচ্চ শক্তিস্তর হবে। অর্থাৎ আমি ধরে নিলাম এখানে 3-4টে ব্যান্ড মানে এলাকা আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে। তাহলে এক্ষেত্রে এইটা সবথেকে অতি বেশি শক্তিযুক্ত, এটা সবথেকে কম শক্তিযুক্ত। আমরা জানি যে আমরা যত উপরে যাই তত বেশি শক্তি বৃদ্ধি পায়। তাহলে এই অংশটা হবে আমার ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ সবথেকে সর্বোচ্চ যে শক্তি ব্যান্ডে থাকে, মানে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ যে ব্যান্ডটি সবথেকে বেশি শক্তিশালী, সেইটাকে আমরা ভ্যালেন্স বন্ড বলব। তারপর একটা হচ্ছে পরিবাহী ব্যান্ড। পরিবাহী ব্যান্ড কি? পরিবাহী ব্যান্ড হচ্ছে যে ব্যান্ডটি বা যে অংশটি যেখানে কোনো ইলেকট্রন থাকে না এবং যার শক্তি সবসময় ভ্যালেন্স ব্যান্ডের থেকে বেশি হবে, তাকে আমরা বলছি পরিবাহী ব্যান্ড। এবং পরিবাহী ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ফাঁকা যে অংশটা থাকে, যেখানে কোনো ইলেকট্রন থাকতে পারে না, তাকে আমরা বলছি নিষিদ্ধ অঞ্চল। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে পরিবাহী ব্যান্ড কাকে বলে, নিষিদ্ধ অঞ্চল কাকে বলে এবং ভ্যালেন্স ব্যান্ড কাকে বলে। এখন ব্যান্ড তত্ত্বটা যে আমরা বুঝেছি, এই ব্যান্ড তত্ত্বর সাহায্যে আমরা এই যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরক সম্বন্ধে জানলাম, সেইগুলোকে ব্যাখ্যা করব। তাহলে ভ্যালেন্স ব্যান্ড তত্ত্বের সাহায্যে বা পটি তত্ত্বের সাহায্যে আমরা কীভাবে ব্যাখ্যা করব? তো সবার প্রথমে আমরা আসি পরিবাহীতে। পরিবাহী বলতে এখানে কী বোঝানো হয়েছে? দেখা যাচ্ছে যে এখানে ভ্যালেন্স বন্ড এবং পরিবাহী ব্যান্ড এরা পরস্পর ওভারল্যাপ করে আছে। অর্থাৎ ভ্যালেন্স বন্ড যদি এটা হয়, ভ্যালেন্স বন্ড এবং পরিবাহী ব্যান্ড এরা পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে ওভারল্যাপ ও অভিলেপন করে আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভ্যালেন্স বন্ড থেকে খুব সহজেই ইলেকট্রন পরিবাহী ব্যান্ডের মধ্যে চলে যেতে পারবে। কি বললাম? ভ্যালেন্স বন্ড থেকে খুব সহজেই ইলেকট্রন পরিবাহী ব্যান্ডে
চলে যেতে পারবে। তার কারণ হচ্ছে এরা পরস্পর ওভারল্যাপ বা অভিলেপন করে রয়েছে, মানে একে কোনো লাভ দিতে হচ্ছে না। অর্থাৎ আমরা একতলা থেকে দোতলার মধ্যে বা একটা এরকম এই ধাপ থেকে এই ধাপের মধ্যে আমার একটা এরকম স্ল্যান্ট টাইপ বা এরকম একটা ঢাল টাইপ করে দেওয়া আছে, আমি সেখান দিয়ে বেয়ে 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 উঠে গেলাম, তার মানে আমাকে লাফঝাপ করতে হলো না। সেইটা হচ্ছে এরকম ব্যাপার, অভিলেপন করে আছে। এরপর যদি আমরা অন্তরকে যাই, অন্তরকের ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স বন্ড যেটা রয়েছে, অর্থাৎ এইটা আমার ভ্যালেন্স বন্ড, এই ভ্যালেন্স বন্ডের থেকে পরিবাহী ব্যান্ড ওপরে, এবং এই মাঝখানে যে নিষিদ্ধ অঞ্চলটা এটা অনেকটা বড়, অর্থাৎ ভ্যালেন্স বন্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্য সেটা অনেকটা বেশি, তাই জন্য তাকে আমরা বলছি অন্তরক। অর্থাৎ এই পার্থক্যটা এতটাই বেশি যে ভ্যালেন্স বন্ডের থেকে ইলেকট্রনের পরিবাহী ব্যান্ডে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ আমি বলতে পারি যে এখানে এটা একতলা, এটা আমার গ্রাউন্ড ফ্লোর, আর এটা আমার ফার্স্ট ফ্লোর বা দোতলা। মানে আমি কখনোই লাফিয়ে, যদি আমার সিঁড়ি না থাকে, আমি কখনোই লাফিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠতে পারবো না। অর্থাৎ কেন পারবো না, কারণ এর মধ্যে গ্যাপটা অনেকটা বেশি। তার এখানেও তাই, এদের মধ্যে শক্তির পার্থক্যটা এতটাই বেশি হয় যে ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কখনোই পরিবাহী ব্যান্ডে লাফিয়ে যেতে পারে না, ফলে ইলেকট্রন আদান প্রদান হয় না এবং এরা অন্তরক হিসাবে কাজ করে, এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তাহলে পরিবাহীতে কি দেখলাম, পরিবাহীতে আমরা দেখলাম যে এদের মধ্যে ভ্যালেন্স বন্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে একটা অভিলেপন বা ওভারল্যাপিং হয়, ফলে ভ্যালেন্স বন্ড থেকে খুব সহজেই ইলেকট্রন পরিবাহী ব্যান্ডে চলে যায়, অর্থাৎ ইলেকট্রনের খুব সহজেই আদান প্রদান হয়, ফলে এরা খুব সহজেই তড়িৎ পরিবহন করে, এরা খুব সহজেই তড়িৎ পরিবহন করে। আর অন্তরকে কি দেখলাম, এদের গ্যাপটা এতটাই বেশি যে ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে পরিবাহী ব্যান্ডে যেতে পারে না, ফলে এরা খুব সহজেই ইলেকট্রন আদান প্রদান করতে পারে না, ফলে এরা তড়িৎ পরিবহন করে না। আর অর্ধপরিবাহী কি, আমরা আগেও পড়েছি যে অর্ধপরিবাহী একটি মধ্যবর্তী জিনিস, পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি জিনিস। তাহলে অর্ধপরিবাহী কীরকম জিনিস, অর্ধপরিবাহীতে ভ্যালেন্স বন্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে যে নিষিদ্ধ অঞ্চলটা আছে সেটা কম শক্তিযুক্ত, অর্থাৎ তার ভ্যালেন্স বন্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্যটা কম। অর্থাৎ আমার এটা একটা যেটা অংশ, এখান থেকে এটা আমার হচ্ছে একটা পাঁচিল। মানে সাধারণত যারা একটুখানি খেলাধুলা করে বা যারা একটু ডানপিটে গোছের ছেলে মেয়ে হয়, তারা কিন্তু খুব সহজেই মাটি থেকে এই পাঁচিলের ওপর উঠে যেতে পারবে, কিন্তু অনেকেই আছে যারা পারবে, কেউ কেউ আছে যারা আবার পারবে না। তার মানে এই নিষিদ্ধ অঞ্চলটা এতটাই ছোট হয় বা এতটাই বড় হয় যে কিছু ইলেকট্রন, অর্থাৎ কিছু সংখ্যক ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারে, কিছু সংখ্যক ইলেকট্রন যেতে পারে না। তার মানে কি, কিছু সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়, যার ফলে ও তড়িৎ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করে, কিন্তু কম পরিমাণে। অর্থাৎ অর্ধপরিবাহী মানে আমরা বলেছি যে অন্তরকের মতো বেশি তড়িৎ পরিবহন কখনোই করে না, আবার অন্তরকের মতো কম তড়িৎ পরিবহন কখনোই করে না, আবার পরিবাহীর মতো বেশি তড়িৎ পরিবহনও করে না। অর্থাৎ এক্ষেত্রে কী করে, এক্ষেত্রে অর্ধপরিবাহীতে কিছু সংখ্যক ইলেকট্রন আদান প্রদান সম্ভব হয়, যার ফলে কিছু পরিমাণ তড়িৎ বা সামান্য পরিমাণ তড়িৎ ও পরিবহন করতে পারে। তাহলে এই হচ্ছে পটি তত্ত্বের সাহায্যে বা ব্যান্ড তত্ত্বের সাহায্যে আমার তড়িৎ পরিবহন কীভাবে হয় তার একটা ব্যাখ্যা। এরপর আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীগুলোর মধ্যে আমরা একটা ভাগ আছে, সেই ক্লাসিফিকেশন বা সেই ভাগটা আমরা আগে একবার দেখে নেব, তারপর আমরা অর্ধপরিবাহীর বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী নিয়ে একটু আলোচনা করে নেব। তাহলে আমরা দেখে নিলাম যে বিভিন্ন প্রকার অর্ধপরিবাহী ভাগটা। তাহলে প্রথম কী ভাগ হচ্ছে, প্রথম হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী এবং আরেকটা ভাগ হচ্ছে অশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কি, যেটা প্রাকৃতিকভাবে যেসব পদার্থগুলো পাওয়া যায় এবং যারা অর্ধপরিবাহীর মতো কাজ করে তাদেরকে আমরা বলছি বিশুদ্ধ
অর্ধপরিবাহী অর্থাৎ সিলিকন। সিলিকন হচ্ছে এমন একটি অর্ধপরিবাহী বা জার্মেনিয়াম, এরা হচ্ছে এমন কিছু অর্ধপরিবাহী যারা প্রকৃতিতে বিশুদ্ধ আকারে পাওয়া যায় এবং যারা বিশুদ্ধ অবস্থাতেই অর্ধপরিবাহী হিসাবে কাজ করে। আমরা জানি যে সিলিকন রেভলিউশন বা সিলিকন ভ্যালি বলে একটা জায়গা আছে আমেরিকাতে। এই সিলিকনগুলো অর্ধপরিবাহীর প্রধান কাজ কি? সিলিকন জাতীয় অর্ধপরিবাহীগুলো আমাদের কম্পিউটারের চিপ তৈরিতে কাজে লাগে, বা মোবাইলের যে চিপ তৈরি হয় সেখানে সবসময় এই সিলিকন জাতীয় যৌগ কাজে লাগে। তার মানে অর্ধপরিবাহীর কিন্তু একটা বিশাল বড় মার্কেট বা স্কোপ আছে। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কী জিনিস? যে জাতীয় অর্ধপরিবাহীগুলো তড়িৎ পরিবহনে সক্ষম কিন্তু বিশুদ্ধ অবস্থায়, অর্থাৎ এদের মধ্যে কোনো অবিশুদ্ধ বা অবিশুদ্ধি প্রয়োগ করতে হয় না অর্ধপরিবাহী এদের বানানোর জন্য। তাদেরকে আমরা বলি বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী। আর অশুদ্ধ অর্ধপরিবাহী কী জিনিস? যারা সহজে পরিবহন করতে পারে না বা যাদের পরিবাহী ক্ষমতা খুবই কম, অন্তরকের প্রায় কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে কিছু অবিশুদ্ধি মিশিয়ে দিলে তারা অর্ধপরিবাহী রূপে কাজ করা শুরু করে, তাদেরকে আমরা বলবো অশুদ্ধ অর্ধপরিবাহী। তাহলে অশুদ্ধ অর্ধপরিবাহী কাদের বলবো? যারা হয়তো বিশুদ্ধ অবস্থায় অর্ধপরিবাহী হিসাবে কাজ করে না, কিন্তু তাদের মধ্যে সামান্য অবিশুদ্ধি বা ইমপিউরিটি যদি বাইরে থেকে আমরা মিশিয়ে দিই তাহলে সেটা অর্ধপরিবাহী হিসাবে কাজ করে, তখন তাকে আমরা বলবো অশুদ্ধ অর্ধপরিবাহী। সেটাকে আবার আমরা ফার্দার দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। তাহলে এখন যদি আমরা এন টাইপ এবং পি টাইপের একটা তুলনামূলক আলোচনা দেখতে চাই, আমরা কি দেখব? এন টাইপ মানে হচ্ছে নেগেটিভ, আমরা কথাটা মাথায় রাখবো। এন মানে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ আমরা একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীকে এতক্ষণে আমরা কি জেনেছি? একটা বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে আমাদের সিলিকন। তাহলে সিলিকন বা জার্মেনিয়াম জাতীয় অর্ধপরিবাহী কীভাবে থাকে? একটি সিলিকন এরকম অনেকগুলি সিলিকনের সাথে এভাবে যুক্ত হয়ে থাকে চারদিক দিয়ে, এইভাবে 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 যুক্ত হয়ে থাকে। তো আমরা জানি যে প্রত্যেকটা সিলিকনের চারদিক বা সিলিকনের যোজ্যতা হচ্ছে 4, তাহলে প্রত্যেকটা সিলিকনে চারদিকে 4টে করে ইলেকট্রন থাকে, যার দ্বারা সে পার্শ্ববর্তী সিলিকনটার সঙ্গে বন্ডিং করে থাকে। কিন্তু যদি আমি সিলিকনের মধ্যে, সিলিকন হচ্ছে চতুর্যোজী, অর্থাৎ সিলিকনের ভ্যালেন্সি হচ্ছে 4, কিন্তু এর মধ্যে যদি 5 ভ্যালেন্সির কিছু আমি অ্যাড করে দিই, মানে যার বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে এরকম কিছু যদি আমি অ্যাড করে দিই, তার অর্থাৎ আমি যদি এরকম দেখি যে সিলিকন এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই দিয়ে ও পাশের সিলিকনটার সঙ্গে বন্ডিং করে আছে, কিন্তু এই তার পাশের সিলিকনটার জায়গায় যদি আমি এটা ফসফরাস লাগিয়ে দিই, অর্থাৎ ফসফরাসে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন, তাহলে 3 দিকে 3টে ইলেকট্রন, এদিকে 2টো ইলেকট্রন। তাহলে আমরা দেখছিলাম যে সিলিকনের একটা করে ইলেকট্রন নিয়ে এইভাবে পাশের সিলিকনটার সঙ্গে বন্ড করছিল, কিন্তু এক্ষেত্রে ও যদি ফসফরাস যদি বন্ড করে 4টের সঙ্গে, তাহলে মানে এখানে যদি একটা সিলিকন আছে তার সঙ্গে ফসফরাস বন্ড করছে এইভাবে, তাহলে ওর একটা ইলেকট্রন কিন্তু এক্সেস সবসময় থেকে যাচ্ছে। যেহেতু ওর বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, সিলিকনের বহিস্থ কক্ষপথে 4টে ইলেকট্রন আছে, সে কারণে ফসফরাসের একটা করে ইলেকট্রন এক্সট্রা থাকছে। এখন ইলেকট্রন মানে আমরা জানি নেগেটিভ, তাহলে এক্সেস ইলেকট্রনটার জন্য ওর পরিবহন ক্ষমতা বা ওর পরিবাহিতা একটু হলেও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা চার্জ কম বেশি হচ্ছে ইলেকট্রনটার জন্য, একটা চার্জ কম বা বেশি হচ্ছে, এখানে বেশি হচ্ছে চার্জ, তার ফলে এখানে ওর মধ্যে একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এবং এই নেগেটিভ চার্জ তৈরি হওয়ার জন্য ওর পরিবাহিতাটা একটু বৃদ্ধি পাচ্ছে। এই নেগেটিভ চার্জ তৈরি হওয়ার জন্য একে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। এবং যেহেতু সিলিকনের মধ্যে ফসফরাস অ্যাড করে আমরা এটা বাড়িয়ে দিচ্ছি এর পরিবাহিতা, তো ওই জন্য এটা অশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে পড়ছে, অর্থাৎ ফসফরাসটা এখানে ইমপিউরিটি, এবং কী জাতীয় ইমপিউরিটি? ইলেকট্রন বেশি আছে সেই জাতীয় ইমপিউরিটি, ফলে এরা খুব সহজেই এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করছে। আর পি টাইপ অর্ধপরিবাহী কি আমরা বুঝতেই পারছি, একইভাবে এই যে সিলিকনগুলো রয়েছে তার সঙ্গে আমি প্রত্যেকটা এরকম অনেকগুলো সিলিকন আছে, তার সঙ্গে আমি একটা অ্যালুমিনিয়াম যুক্ত করে দিলাম। অ্যালুমিনিয়ামের আমরা জানি সর্ববহিস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, তাহলে এইখানে ওর একটা ইলেকট্রন থাকার কথা ছিল যেটা নেই, এটা হচ্ছে ভ্যাকেন্ট বা ফাঁকা।
তাহলে ফাঁকা থাকার জন্য এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এই পজিটিভ চার্জ তৈরি হওয়ার জন্য ওর পরিবাহিতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে পি টাইপ পরিবাহী মানে হচ্ছে পজিটিভ টাইপ অর্ধপরিবাহী, অর্থাৎ সিলিকনে চতুর্যোজ্যতা আছে, তার মধ্যে ত্রিযোজী কোনো ইলেকট্রন, অর্থাৎ সিলিকন 4 ভ্যালেন্সি, তার মধ্যে আমি কি অ্যাড করছি 3 ভ্যালেন্সি, অর্থাৎ যার যোজ্যতা 3 বা তার বহিস্থ কক্ষে 3টে ইলেকট্রন আছে সেরকম কোনো যৌগ যদি আমি এর মধ্যে অ্যাড করে দিই, তাহলে যে টাইপের অর্ধপরিবাহী সৃষ্টি হবে তাকে আমরা বলছি পজিটিভ বা পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে দুটো প্রধান পার্থক্য কি হলো? এন টাইপের আমরা বলতে পারি এন টাইপ অর্ধপরিবাহীতে যতগুলো ইলেকট্রন ওই পদার্থটায় রয়েছে, সিলিকনে যতগুলো ইলেকট্রন আছে তার থেকে ইলেকট্রন বেশি আছে এরকম কোনো পদার্থ আমি অ্যাড করলাম, তাহলে এন টাইপ তৈরি হবে। আর পি টাইপ কখন তৈরি হবে? পি টাইপ তৈরি হবে সিলিকনে যতগুলো ইলেকট্রন আছে তার থেকে একটা ইলেকট্রন কম আছে এরকম কোনো পদার্থ অ্যাড করলে। অর্থাৎ আমি এখানে তাহলে আমি পি টাইপ তৈরি করার জন্য কী কী অ্যাড করতে পারি? আমি বোরন অ্যাড করতে পারি। আর এন টাইপ তৈরি করার জন্য আমি কী কী অ্যাড করতে পারি? আমি আর্সেনিক অ্যাড করতে পারি, কারণ আর্সেনিক ফসফরাসের মতোই 5খানা ইলেকট্রনযুক্ত যৌগ। তাহলে সিলিকনে আর্সেনিক অ্যাড করেও কিন্তু এন টাইপ তৈরি করা যায়, আবার সিলিকনে বোরন অ্যাড করেও কিন্তু পি টাইপ তৈরি করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এন টাইপ এবং পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে এবং এরা কিভাবে এই জাতীয় অর্ধপরিবাহীগুলো আমরা তৈরি করি কেন। তাহলে এই টাইপের অর্ধপরিবাহীগুলো আমরা তৈরি কেন করি? কারণ সাধারণত সিলিকন জাতীয় অর্ধপরিবাহীতে আমার যে পরিবাহিতাটা দরকার হয় সবসময় সেই প্রয়োজনীয় পরিবাহিতা আমরা পাই না। তাহলে তাদের পরিবাহিতাটাকে বা কোনো বিশুদ্ধ পরিবাহীর পরিবাহিতাকে নিজেদের ইচ্ছানুসারে কমিয়ে বা বাড়িয়ে নেওয়ার জন্য আমরা তার মধ্যে অশুদ্ধি মিশিয়ে তার পরিবাহিতাটাকে কন্ট্রোল করি। এই ঘটনাটাকে বলা হয় ডোপিং। এই ঘটনাটাকে বলা হয় ডোপিং, অর্থাৎ বিশুদ্ধ পরিবাহী থেকে ডোপিংয়ের মাধ্যমে অশুদ্ধ পরিবাহীতে পরিণত করা হয় এবং তার পরিবাহিতাটা কত হবে সেটাকে কন্ট্রোল করা হয়। তাহলে এই হলো আমাদের পরিবাহিতা এবং অর্ধপরিবাহী এবং তড়িৎ পরিবাহিতা নিয়ে কঠিন পদার্থে যা যা জানার আছে আমরা কিন্তু জেনে গেলাম। এরপর আমরা যাব যে কঠিন পদার্থের চৌম্বক ধর্ম কী জিনিস তাতে। তাহলে এবার আসি আমরা পদার্থের চৌম্বক ধর্ম। পদার্থের মধ্যে চৌম্বক ধর্ম কেন সৃষ্টি হয় সবার আগে আমাকে জানতে হবে। তখন আমরা জানি যে পদার্থের ভেতরে কী থাকে? ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রন দুভাবে গড়ে। আমরা দেখেছি যে একটা নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রন ঘুরছে, তাহলে এটাকে বলে ইলেকট্রনের ঘূর্ণীয় গতি বা কক্ষীয় গতি। অর্থাৎ কি ইলেকট্রনগুলো কক্ষের চারপাশে কক্ষ বরাবর ঘুরতে থাকে, তাই জন্য এটাকে বলছে কক্ষীয় গতি বা অরবিটাল মোশন। এছাড়াও আমরা একটা পড়েছিলাম যে কোনো ইলেকট্রন এভাবে লিখতাম, একটা অ্যারো উপরে একটা অ্যারো নিচে, তার মানে কোনো ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে, কোনো ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, কোনো ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরছে। এইগুলো কীভাবে ঘুরে? এগুলো ইলেকট্রনটা তার নিজের যে কক্ষ আছে বা অক্ষ আছে সেই অক্ষের চারদিকে এরকমভাবে ঘুরতে পারে। অর্থাৎ কক্ষ বরাবর তো ঘুরছেই, আর ইলেকট্রনটা নিজের মধ্যে এইভাবে ঘুরছে। যেমন একটা পৃথিবী সূর্যের চারিদিকেও ঘোরে, আবার নিজের অক্ষের দিকেও চারপাশে ঘোরে, সেরকম। তাহলে এই যে নিজের অক্ষের চারপাশে ঘুরছে এটাকে বলছি ঘূর্ণায়ন গতি বা ঘূর্ণীয় গতি। এই ঘূর্ণীয় গতির ওপর নির্ভর করে পদার্থের চৌম্বক ধর্ম দেখা যায় এবং এই ঘূর্ণীয় গতির ওপর নির্ভর করে এবং চৌম্বক ধর্মের ওপর ভিত্তি করে একটা পদার্থকে আমরা 5 ভাগে বিভক্ত করতে পারি কোনো পদার্থকে। তাহলে টোটাল 5টা ভাগ আছে। সেই 5টা ভাগ কী কী আমরা একটু দেখে নিই, তারপর সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখে নিয়েছি, দেখে বুঝতে পেরেছি যে প্রথম ভাগটা এখানে আমাদের হয়েছে প্যারাম্যাগনেটিক বা পরাচুম্বকীয়। এইগুলোর বৈশিষ্ট্য কী? প্যারাম্যাগনেটিক পদার্থ আমরা কাকে বলবো? প্যারাম্যাগনেটিক পদার্থ যেসব পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে কম প্রাবল্যের স্থান থেকে বেশি প্রাবল্যের স্থানে চলে যায় তাকে প্যারাম্যাগনেটিক পদার্থ বলে। এটা তো গেল সংজ্ঞা। মনে কিভাবে রাখবো? একটা জিনিস ক্ষীণভাবে আকর্ষিত হয়, অর্থাৎ
চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয়, এটা একটা বৈশিষ্ট্য। এছাড়াও যেসব অণু বা পরমাণুতে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে তারা প্যারাম্যাগনেটিক হয়। যেমন আমরা বা অযুগ্ম ইলেকট্রন আছে আমরা বলতে পারি। অযুগ্ম ইলেকট্রন কথাটা বেশি অ্যাপ্লিকেবল। যুগ্ম ইলেকট্রন আছে সেই ক্ষেত্রে যৌগগুলি প্যারাম্যাগনেটিক হয়। যেমন আমরা অক্সিজেনের মলিকুলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্বে আমরা পড়েছিলাম অক্সিজেনের সময়, যে অক্সিজেনের একদম বাইরের দুটো ইলেকট্রন এইভাবে একা একা থাকে, তার জন্য অক্সিজেন প্যারাম্যাগনেটিক হয়। এরা আর দুটো আলাদা আলাদা অরবিটালে একটা একটা করে থাকে বলে এগুলোকে আমরা বলি অযুগ্ম ইলেকট্রন। তাই জন্য এই অযুগ্ম ইলেকট্রনগুলোর উপস্থিতিতে অক্সিজেন প্যারাম্যাগনেটিক হয়। তাহলে এই জাতীয় যৌগগুলো যাতে বিজোড় সংখ্যক বা অযুগ্ম ইলেকট্রন আছে তারা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আমরা উদাহরণ যদি দেখি কি দেখতে পাবো, O2 দেখতে পাবো, সোডিয়াম দেখতে পাবো, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, এই জাতীয় পদার্থগুলো হচ্ছে আমার প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে এরা চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হয় এবং এর অণু, পরমাণু বা আয়নে বিজোড় সংখ্যক বা অযুগ্ম সংখ্যক ইলেকট্রন উপস্থিত থাকে। এর পরবর্তী ভাগ হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক আমরা কি দেখতে পাবো, এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। তাহলে কি বললাম, এরা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়। এছাড়াও চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বেশি প্রাবল্যের স্থান থেকে কম প্রাবল্যের স্থানে চলে আসে এবং এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন দেখা যায় না, অর্থাৎ সমস্ত ইলেকট্রনই যুগ্ম ইলেকট্রন দেখা যায়। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সমস্ত ইলেকট্রন যুগ্ম। তাহলে এর উদাহরণগুলো আমরা কি পাবো, কপার, জিঙ্ক, নাইট্রোজেন ইত্যাদি। তাহলে ডায়াম্যাগনেটিক কারা, যারা চুম্বক দ্বারা বিকর্ষিত হয় এবং চুম্বকের উপস্থিতিতে বেশি প্রাবল্যের স্থান থেকে কম প্রাবল্যের স্থানে সরে যায়, তাদেরকে আমরা ডায়াম্যাগনেটিক বলি। এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি দেখা যায় না। তাহলে প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিকের প্রধান পার্থক্য কি? প্যারাম্যাগনেটিক ক্ষীণভাবে আকর্ষিত হয়, ডায়াম্যাগনেটিক বিকর্ষিত হয়। প্যারাম্যাগনেটিকে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে, ডায়াম্যাগনেটিকে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে না। প্যারাম্যাগনেটিকের চৌম্বক ভ্রামক হয়, অর্থাৎ চৌম্বক ভ্রামকের মান একটা মান পাওয়া যায়, কিন্তু ডায়াম্যাগনেটিকে চৌম্বক ভ্রামকের মান 0 হয়। উদাহরণ কি, কপার, জিঙ্ক, নাইট্রোজেন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি। তাহলে এই হলো প্রথম দুটো ভাগ, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক। এরপর আমরা আসব দ্বিতীয় ভাগে, তৃতীয় অংশে। তৃতীয় অংশটার নাম হচ্ছে ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কি, যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। তাহলে ফেরোম্যাগনেটিকের প্রধান বিশেষত্ব হলো এরা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও চৌম্বক ধর্ম বজায় থাকে কিছু সময়ের জন্য ওদের চৌম্বক ধর্ম বজায় থাকে। যেমন আমরা দেখেছি যে কোনো লোহার মধ্যে আমরা যদি একটু ম্যাগনেট দিয়ে ঘষি বা কোনো একটা ম্যাগনেটের সঙ্গে এরকম একটা লোহার পিনকে যদি আমি লাগিয়ে রাখি, এই পিনটার সাথে আরেকটা পিন এরকম লেগে থাকতে পারবে, অর্থাৎ এই চৌম্বক ক্ষেত্রটার উপস্থিতিতে এই লোহাটা কিন্তু ম্যাগনেটে রূপান্তরিত হয়েছে। তাহলে এই জাতীয় পদার্থগুলো হচ্ছে আমার ফেরোম্যাগনেটিক। তাহলে কি বললাম, যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলি চুম্বকত্ব বজায় থাকে, তাদেরকে আমরা বলবো ফেরোম্যাগনেটিক পদার্থ। তার উদাহরণ কি? তার উদাহরণ হচ্ছে আয়রন, নিকেল, কোবাল্ট ইত্যাদি। এইসব পদার্থগুলো হচ্ছে আমার ফেরোম্যাগনেটিক। তাহলে চুম্বক ধর্ম তীব্রভাবে আকর্ষিত হয় চৌম্বক দ্বারা এবং চৌম্বক ধর্ম বজায় থাকে চুম্বক সরিয়ে নিলেও। এরপর কি করব, যেসব এরপর আসছে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ কি? এতে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি আছে, কিন্তু এদের চৌম্বক ভ্রামক 0 হয়, তাদেরকে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ বলে।
তাহলে কি বলবো, যেসব পদার্থে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও পদার্থের নিট চৌম্বক ভ্রামকের মান বা টোটাল চৌম্বক ভ্রামকের মান শূন্য হয় তাদেরকে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ বলে। তাহলে সাধারণত কি হতে পারে, অ্যাকচুয়ালি এখানে কি হয়, এখানে দেখা গেছে যে এই যে অযুগ্ম ইলেকট্রনগুলি, দেখা গেল এর দুটি অযুগ্ম ইলেকট্রন আছে, একটি দেখা গেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আরেকটি দেখা গেল ক্লকওয়াইজ ঘুরছে। তার ফলে কি হয়, এই অ্যান্টি ক্লকওয়াইজ যে ইলেকট্রনটি ঘুরছে সেটার জন্য যে চৌম্বক ভ্রামক সৃষ্টি হচ্ছে তা ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে উৎপন্ন চৌম্বক ভ্রামকের সম্পূর্ণ বিপরীত এবং সমান, যার ফলে দুজন দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে এবং টোটাল বা রেজাল্টেন্ট যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা কিন্তু জিরো, বা লব্ধি যে মানটা আমরা পাচ্ছি সেটা শূন্য হচ্ছে। তাহলে এইভাবে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি থাকা সত্ত্বেও যাতে চৌম্বক ভ্রামকের মান শূন্য হয় সেই সব পদার্থগুলোকে আমরা বলি অ্যান্টিফেরো ম্যাগনেটিক পদার্থ। কিছু অক্সাইড আছে, যেমন ভ্যানাডিয়াম ট্রাইঅক্সাইড, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, আয়রন অক্সাইড, এই জাতীয় পদার্থগুলো সব অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। এরপর আসবো ফেরোম্যাগনেটিক পদার্থ বা ফেরিম্যাগনেটিক পদার্থ। এখানে একটু খেয়াল রাখতে হবে, এটা ফেরো, এটা ফেরি, তফাৎ গুলিয়ে যেন দুটো না যায়। তাহলে এইসব বলছে ফেরিম্যাগনেটিক কি, এখানেও অযুগ্ম ইলেকট্রন উপস্থিত আছে এবং প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। তাহলে প্রচুর পরিমাণে অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকলেও যখন এর চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হয় তখন এদেরকে আমরা বলবো ফেরিম্যাগনেটিক পদার্থ। তাহলে কি হলো, যে যেসব ক্ষেত্রে চৌম্বক ভ্রামকের মান কম হয় কিন্তু তাতে প্রচুর অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে তাকে বলবো ফেরিম্যাগনেটিক পদার্থ। তাহলে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতিতেও এর চৌম্বক ভ্রামকের মান শূন্য হয়, তাহলে সেগুলো হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক। আর অযুগ্ম ইলেকট্রনের প্রচুর পরিমাণে উপস্থিত থাকলেও চৌম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হয়, তাহলে জিরো হবে না, কম হবে, তখন তাকে বলবো ফেরিম্যাগনেটিক। জিরো হলে সেটা অ্যান্টিফেরোম্যাগনেটিক হয়ে যাবে, কম হলে যতটা হওয়া উচিত ছিল তার থেকে কম হলে ফেরিম্যাগনেটিক হবে। তাহলে আমি যদি এই তিনটের প্রধান একটা পার্থক্য দেখতে চাই, বা তাহলে আমি এরকম একটা পার্থক্য করতে পারি, এরকম চারটে পরমাণু নিলাম, চারটে কণা নিলাম বা চারটে ইলেকট্রন নিলাম, তো চারটে ক্ষেত্রে ইলেকট্রনগুলি উপর দিকে মুখ করে সজ্জিত আছে, তাহলে এটা কী হবে, তাহলে চারটি অযুগ্ম ইলেকট্রন ধরে নিলাম, চারটে অযুগ্ম ইলেকট্রন উপর দিকে মুখ করে আছে, তাহলে এটা আমার হবে হচ্ছে ফেরোম্যাগনেটিক, অর্থাৎ এটি চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, তাহলে এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক। এখন যদি চারটে অযুগ্ম ইলেকট্রনের মধ্যে দুটো অযুগ্ম ইলেকট্রন উপরের দিকে, দুটো অযুগ্ম ইলেকট্রন নিচের দিকে থাকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক। কেননা অযুগ্ম ইলেকট্রন যে যত সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আপ স্পিনের জন্য আছে তত সংখ্যকই অযুগ্ম ইলেকট্রন ডাউন স্পিন আছে, ফলে এরা দুজন দুজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। কিন্তু যদি এরকম হয় তিনটে ওপরের দিকে কিন্তু একটা নিচের দিকে মুখ করে আছে, তাহলে কি হবে, এরা দুজন পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে কিন্তু এদের দুজনের জন্য একটি চৌম্বক ভ্রামক পাওয়া যাবে, এদের জন্য পাওয়া যাবে না। তাহলে চারটে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও এটাও চারটে অযুগ্ম ইলেকট্রন আছে, এতেও চারটে অযুগ্ম ইলেকট্রন আছে, কিন্তু এতে চারটে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও দুটো অযুগ্ম ইলেকট্রনের জন্য চৌম্বক ভ্রামকের মান পাওয়া যাচ্ছে, দুটো অযুগ্ম ইলেকট্রন পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে এইটা আমার কাছে হয়ে যাবে ফেরিম্যাগনেটিক। তাহলে বোঝা গেল চারটি অযুগ্ম ইলেকট্রন এবং প্রত্যেকটা স্পিন একই দিকে হওয়াতে চৌম্বক ভ্রামকের মান অতিরিক্ত বেশি হয় এবং এরা চৌম্বক পদার্থ দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়, তাহলে এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক হবে।
অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি থাকা সত্ত্বেও চৌম্বক ভ্রামকের মান শূন্য, অর্থাৎ এরা পরস্পরকে ক্যান্সেল করে দেয়, তখন হবে অ্যান্টিফেরো। আর অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি থাকা সত্ত্বেও চৌম্বক ভ্রামকের মান শূন্য হয় না, কিন্তু যতটা হওয়ার কথা তার থেকে কম হয়, অর্থাৎ অপেক্ষাকৃত কম মান হয় চৌম্বক ভ্রামকে, তাকে আমরা বলছি ফেরি ম্যাগনেটিক। তাহলে প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক এবং ফেরিম্যাগনেটিক, এই 5টা ডিভিশন হচ্ছে পদার্থের চৌম্বক ধর্মের। আশা করি এই জায়গাটা বোঝা গেছে। এরপর একটি ছোট্ট অংশ আমরা দেখব, সেটাকে আমরা বলছি 20 তাপমাত্রা। তাহলে 20 তাপমাত্রা জিনিসটা কি, এটা জানলেই মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। 20 তাপমাত্রা কি? এটি একটি সংকট তাপমাত্রা জাতীয় তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রার ওপরে কোনো ফেরোম্যাগনেটিক অর্থাৎ তীব্রভাবে আকর্ষিত হয় যেসব পদার্থ চৌম্বক দ্বারা, তাহলে কোনো ফেরোম্যাগনেটিক পদার্থকে যে তাপমাত্রা বা যে তাপমাত্রার উপরে উত্তপ্ত করলে সেটি প্যারাম্যাগনেটিকে পরিণত হয়। অর্থাৎ ফেরোম্যাগনেটিক কোনো পদার্থকে যে তাপমাত্রার উপরে উত্তপ্ত করলে পদার্থটি প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়, অর্থাৎ তীব্রভাবে আকর্ষিত হওয়া থেকে দুর্বলভাবে আকর্ষিত হওয়া শুরু হয়ে যায় চুম্বক ক্ষেত্র দ্বারা, সেই তাপমাত্রাটাকে আমরা বলি 20 তাপমাত্রা। কার? এই ফেরোম্যাগনেটিক পদার্থটা। তাহলে একটা ফেরোম্যাগনেটিক পদার্থকে আয়রন, দেখা গেছে পরীক্ষা করে 1033 কেলভিন তাপমাত্রার উপরে যদি আয়রনকে উত্তপ্ত করা হয়, তাহলে আয়রনটি ফেরোম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে পরিণত হয়। তাহলে আয়রনের ক্ষেত্রে 20 তাপমাত্রা হচ্ছে 1033 কেলভিন। নিকেলের ক্ষেত্রে এই 20 তাপমাত্রাটা 629 কেলভিন। অর্থাৎ নিকেলও একটি ফেরোম্যাগনেটিক পদার্থ আমরা দেখেছিলাম। নিকেলকে যদি আমরা 629 কেলভিন বা তার বেশি উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে নিকেল প্যারাম্যাগনেটিকে পরিণত হয়। তাহলে 20 তাপমাত্রা কি? কোনো ফেরোম্যাগনেটিক পদার্থকে যে তাপমাত্রায় উত্তপ্ত করলে সেই ফেরোম্যাগনেটিক পদার্থটি প্যারাম্যাগনেটিক পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাটাকে ওই ফেরোম্যাগনেটিক পদার্থটার 20 তাপমাত্রা বা 20 টেম্পারেচার বলা হয়। ওকে, তাহলে এই হলো আমাদের টোটাল চ্যাপ্টারটার ডিসকাশন। আশা করি সবাই বুঝতে পেরেছিস। সো নেক্সট দিন আমরা আস্তে আস্তে আরও বেশ কিছু নতুন জিনিস শিখব অন্যান্য চ্যাপ্টারে গিয়ে। ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।